সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আইন শিক্ষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল। আমার এই চ্যানেলটি থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি। আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া, চরম সার্থকতা। দর্শক মণ্ডলী, আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে চেকের মামলার আসামি হলে কি করবেন। দর্শক মণ্ডলী, চলুন শুরু করা যাক আজকের বিষয়। দর্শক মণ্ডলী, কেউ যদি আপনার বিরুদ্ধে চেকের কোনো মামলা করে তাহলে বিজ্ঞ আদালত মামলাটা আমলে গ্রহণ করার পরেই কিন্তু আসামির বিরুদ্ধে একটি সমন ইস্যু করে থাকে। যদি আপনার কাছে সমন পাঠায়, আপনি যদি সমন পান, তাহলে আপনার সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হবে আপনি এই সমন পাওয়ার পর একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবে। বিজ্ঞ আইনজীবীর কাছে আপনি গিয়ে পরামর্শ করবেন কখন কিভাবে আপনি সারেন্ডার করতে পারেন। বিজ্ঞ আইনজীবী সবচেয়ে ভালো বুঝবে কখন কিভাবে আপনাকে সারেন্ডার করাইতে হবে। দর্শক মণ্ডলী, তারপরে আমি বিষয়টা একটু বলে রাখি আপনাদের অভিজ্ঞতার জন্য, যে কিভাবে মূলত চেকের মামলার যে কার্যক্রমটা কি হয় সেটা। আপনারা আইনজীবীর যদি পরামর্শ নেন তাহলে উনি কিন্তু আপনাকে সুন্দর একটি পরামর্শ দিয়ে থাকেন। তো আপনার বিরুদ্ধে সমন ইস্যু হওয়ার পর আপনি যদি সমন পাওয়ার পরে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি বিজ্ঞ আদালতে সারেন্ডার করেন, তাহলে কিন্তু বিজ্ঞ আদালত আপনাকে জামিন প্রদান করে। আর যদি সমন পাওয়ার পর আপনি বিজ্ঞ আদালতে আইনজীবীর মাধ্যমে সারেন্ডার না করেন, তাহলে কিন্তু বিজ্ঞ আদালত আপনার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট ইস্যু করবেন। এই ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর, ওয়ারেন্টের কথা যদি আপনি জানতে পারেন, জানার পরে যদি আপনি ওয়ারেন্টের কথা জেনেও যদি আপনি বিজ্ঞ আদালতে আপনি আইনজীবীর মাধ্যমে উপস্থিত হন, তাহলে কিন্তু বিজ্ঞ আদালত আপনাকে জামিন দিবে। আর ওয়ারেন্টের কথা জানার পর যদি আপনি বিজ্ঞ আদালতে উপস্থিত না হন, তাহলে কিন্তু আপনাকে পুলিশ ধরে বিজ্ঞ আদালতে সুপর্দ করে। ওয়ারেন্টের কথা জানার পর মানে কেন বললাম যে অনেক সময় দেখা যায় যে আপনারা হয়তো খোঁজখবর রাখতে পারেন মামলার বিষয়, সেই জন্য না হয় কিন্তু ওয়ারেন্টের কথা কিন্তু মূলত কাউকে জানায় না। পুলিশ কিন্তু আপনাকে ওয়ারেন্টের কথা জানাবে না। যদি ওয়ারেন্ট প্রদান করা হয় তাহলে কিন্তু ওয়ারেন্টের জন্য কিন্তু আপনাকে সিগন্যাল দিবে না যে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে। ওয়ারেন্ট হলে কিন্তু পুলিশ আপনাকে না জানিয়েই ধরে নিয়ে যাবে। যাই হোক, সেটা বলার কথা হচ্ছে যদি আপনি জানতে পারেন কোনো না কোনোভাবে, যেহেতু সমন ইস্যু হয়, এর মাধ্যমে আপনি হয়তো খোঁজ খবর রাখবেন, সেই জন্য বলছি। আচ্ছা, যাই হোক, যদি আপনি ওয়ারেন্ট পাওয়ার পর যদি আপনি উপস্থিত হন, তাহলে বিজ্ঞ আদালত জামিন প্রদান করবে। আর ওয়ারেন্ট পাওয়ার পরেও যদি আপনি উপস্থিত না হন, তাহলে কিন্তু পুলিশ আপনাকে ধরে নিয়ে যায়। তখনও যদি আপনি একজন আইনজীবীর মাধ্যমে আপনার পক্ষে জামিন প্রার্থনা করেন, আপনি না হয় আপনি তো তখন পারবেন না, যে আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে আপনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দিতে হবে। আইনজীবী নিয়োগ দেওয়ার পর আইনজীবী মহোদয় যদি আপনার পক্ষে জামিনের প্রার্থনা করে, তাহলে বিজ্ঞ আদালত আপনাকে জামিন প্রদান করবে। আর যদি ওই দিন আপনার পক্ষে জামিনের আবেদন না করা হয়, তাহলে বিজ্ঞ আদালত CW আমলে আপনাকে জেল হাজতে প্রেরণ করবে। যাই হোক, কথাটা হচ্ছে যেভাবেই হোক যদি বিজ্ঞ আদালতে উপস্থিত হন, পুলিশের মাধ্যমে হন অথবা আপনি স্বেচ্ছায় হন, বিজ্ঞ আদালতে উপস্থিত হওয়ার পরে পরবর্তী তারিখে আপনার মামলাটা বদলি হয়ে যাবে, বিচারের জন্য বদলি হবে দায়রা জজ আদালতে। মহানগরে হইলে মহানগর দায়রায়, আর এমনি লোকাল বারে হইলে বা জেলা বারে হইলে এই জেলা এবং দায়রা জজ আদালতে মামলাটা বদলি হয়ে যাবে।
বিচার করা হয়, চেকের মামলার বিচার করা হয় মূলত দায়রা আদালত। আরেকটা কথা বলে রাখি, যদি আপনি উপস্থিত না হন, একবারে যদি মনে করেন যে পলাতক হয়ে যান, তাহলে কিন্তু বাদী পক্ষ একটা কাজ করতে পারে, সেটাও একটু আপনাকে স্মরণ করিয়ে দেই যে এরকম একটা বিষয় হয়ে থাকে। যদি একেবারে উপস্থিত না হন, যদি পলাতক হয়ে যান, তাহলে কিন্তু বাদী পক্ষ দুটি দৈনিক কাগজের পত্রে বিজ্ঞপ্তি দেওয়ার পরে কিন্তু আবার মামলাটা ট্রায়ালের জন্য বদলি করতে পারে, ট্রায়ালের জন্য ট্রান্সফার করতে পারে। যে যাই হোক, যেভাবেই হোক, মামলা যদি ট্রায়াল এর জন্য বদলি হয়, তাহলে পরবর্তী যে তারিখটা থাকে সেটা হচ্ছে চার্জের জন্য তারিখ থাকে। আর সেদিন আরেকটা বিষয় কাজ করতে হয়, সেটা হচ্ছে যে আসামি পক্ষ সেই দিন জামিন নিতে হবে, কারণ ওই দিন পর্যন্তই মূলত জামিন থাকে। সেই জন্য আসামি পক্ষে আবার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জামিন নিতে হবে। সেটাকে আদালতের প্রচলিত ভাষায় বলে তাকে পূর্ব শর্তে জামিন। যাই হোক, পূর্ব শর্তে জামিন অথবা যে কোনো শর্তে জামিন আপনাকে নিতে হবে। জামিন নেওয়ার পরে আপনার আবার আরেকটা যে চার্জ শুনানির দিন কিন্তু আপনি যদি একটা সময়ের আবেদন করেন, আপনার আইনজীবী যদি একটা সময়ের আবেদন করে, তাহলে কিন্তু আপনি সময় পাবেন। আর যদি আবেদন না করে, তাহলে কিন্তু চার্জ গঠন হয়ে যাবে। ধরেন সময়ের আবেদন করার পরে পরবর্তী তারিখে আপনার বিরুদ্ধে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার দিন আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনার বিরুদ্ধে যে এই চেকের যেটারে বলা হয় এনআই অ্যাক্টের 138 ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী না নির্দোষ। তখন কিন্তু আপনাকে বলতে হবে আমি নির্দোষ। আর যদি দোষী বলেন, তাহলে কিন্তু সেই দিনেই আদালত ইচ্ছা করলে শাস্তি দিতে পারে। এই বিষয়টাও খেয়াল রাখবেন। যাই হোক, চার্জ গঠন করার পর আপনার যে কাজটা, সেটা হচ্ছে চার্জ গঠনের পরের তারিখে যে তারিখটা থাকে সেটা হচ্ছে বিচারের জন্য মানে সাক্ষীর জন্য। তো সাক্ষীর দিন বাদী পক্ষে বাদী তার জবানবন্দি প্রদান করবে এবং তার পক্ষে যে এভিডেন্স মানে যে কাগজপত্র ডকুমেন্টস আছে সেইগুলাও উপস্থাপন করবে। আর আসামি পক্ষের আইনজীবীর কাজ হচ্ছে বাদীকে জেরা করা। তো ইচ্ছা করলে সেই দিনও কিন্তু একটা সময়ের আবেদন দিতে পারে, যদি আপনার সময়ের দরকার পড়ে। যদি আসামি পক্ষের আইনজীবী যদি জেরার জন্য সময় প্রার্থনা করে, তাহলে দেখা যায় বিজ্ঞ আদালত অধিকাংশ ক্ষেত্রেই জেরার জন্য সময় দিয়ে থাকে। তারপরের যে তারিখটা থাকে সেটা হচ্ছে 342-র জন্য, অর্থাৎ ওই তারিখটা হয় আসামিকে পরীক্ষা করার জন্য। সেই দিন বিজ্ঞ আদালত আসামিকে স্বেচ্ছায় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। তো শেষে আরেকটা প্রশ্ন বিজ্ঞ আদালত করে থাকে যে আপনি কি সাফাই সাক্ষী দিবেন কি না। যদি আপনার কোনো স্ট্রং কোনো এভিডেন্স থাকে, তাহলে আপনি সাফাই সাক্ষী দিবেন, আর না হয় প্রয়োজন পড়ে না। তো অনেক সময় অনেক আসামি বলে থাকে যে আমি সাফাই সাক্ষী দিব, অনেক সময় টাইম কিল করার জন্য সেই কথাটা বলে থাকে। আচ্ছা, যাই হোক, সাফাই সাক্ষী যদি দিতে চান, তাহলে সাফাই সাক্ষীর জন্য ডেট হবে। সাফাই সাক্ষীর দিন আপনি আপনার পক্ষে সাক্ষ্য উপস্থাপন করবেন, কাগজপত্র উপস্থাপন করবেন, সব কিছু উপস্থাপন করার পর বাদী পক্ষ আপনাকে জেরা করবে, বাদী পক্ষের আইনজীবী আপনাকে জেরা করবে। জেরা করার পরে যে পরবর্তী যে তারিখটা থাকবে সেটা হচ্ছে যুক্তিতর্ক, মানে যাকে আমরা আর্গুমেন্ট বলি। আর্গুমেন্টের জন্য তারিখ থাকবে। সেই আর্গুমেন্টের দিন উভয় পক্ষের আইনজীবী তাদের আইনগত যে শুনানি সেটা করবে। বাদী পক্ষের আইনজীবী বলবে কিভাবে তারা মামলাটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আসামির বিরুদ্ধে প্রমাণ করতে পেরেছে, সেই যুক্তি আইনগুলি তারা উপস্থাপন করবে। এবং আসামি পক্ষের আইনজীবী বলবে যে তারা কিভাবে মামলাটা প্রমাণ করতে পারে নাই, আসামির বিরুদ্ধে মামলাটা প্রমাণ করতে পারে নাই, কিভাবে পারে নাই, সেই আইনগত শুনানি আসামি পক্ষের আইনজীবী করবে। তারপরে যে তারিখটা থাকে সেটা হচ্ছে রায়ের জন্য। রায়ের দিন বিজ্ঞ আদালত রায় ঘোষণা করে থাকে। তো একটা চেকের মামলায় বিজ্ঞ আদালত কি সাজা দিতে পারে সেটা আমি একটু বলে রাখি। আমি সর্বোচ্চটা বলবো, বিজ্ঞ আদালত যা ইচ্ছা তাই দিতে পারে ইচ্ছা করলে। তো সর্বোচ্চ চেকের মামলার সর্বোচ্চ সাজা হচ্ছে সর্বোচ্চ
1 বছরের সাজা দিতে পারে এবং চেকে উল্লেখিত টাকার 3 গুণ পরিমাণ জরিমানা করতে পারে। তো সেটা কম বেশি করতে পারে, এটা হচ্ছে আদালতের এখতিয়ার, মানে আদালতের ইচ্ছা, আদালত অবস্থা অনুপাতে মূলত এটা নির্ধারণ করে থাকে। যাই হোক, আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা কথা বলে রাখি, চেকের মামলায় যেহেতু একটা ডকুমেন্টারি থাকে, একটা প্রমাণ থাকে, তাই আসামির বিরুদ্ধেই যেহেতু বেশিরভাগই রায় ঘোষণা হয়ে থাকে, তাইলে আসামি পক্ষে যেহেতু আজকে বলছি, আসামি পক্ষকে আমি বলবো যে প্রয়োজনে আপনারা যতটুকু সম্ভব, যদি সম্ভব হয় রায়ের আগে মামলাটা আপনারা আপোষ মীমাংসা যদি করে ফেলেন, আপোষ মীমাংসা করে যদি বিজ্ঞ আদালতকে বলেন যে আমরা আপোষ মীমাংসা হয়ে গেছি, তাহলে কিন্তু বিজ্ঞ আদালত আপনাদের আপোষ মীমাংসা করে দিবে, মামলা আপনার আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করে দিতে পারবে। কিন্তু রায়ের পরে যদি এই চেষ্টাটা করেন, তাহলে কিন্তু মিনিমাম চেকের অর্ধেক টাকা জমা দিয়ে আপনাকে আপিল করতে হবে। আপিল না করে কিন্তু আর আপোষ মীমাংসা করা যাবে না। তখন যদি আপনি টাকাও দিতে চান, তাহলে কিন্তু আপনি একটা সমস্যায় পড়বেন। টাকা দিলেন কিন্তু মামলা ওঠানো যাবে না। মীমাংসা করার জন্য হইলেও আপনাকে আপিল করতে হবে। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপিলের যে বিষয়টা, সেটা আরেকদিন আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব। তারপরে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।